আসসালামু আলাইকুম। ব্লেন্ডার 3D প্রোডাক্ট মডেলিং এবং অ্যানিমেশনের ষষ্ঠ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। তবে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন না করে আমার হার্ড ড্রাইভে আসবো। হার্ড ড্রাইভ থেকে আমার যে 3D ক্যান্ডেল জারটি রয়েছে সেটিকে Ctrl+C দ্বারা কপি করে নেব এবং নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারটি ক্রিয়েট করার পর আমি অ্যানিমেশন ফোল্ডারটির ভিতরে আমার অরিজিনাল প্রোডাক্টটি বা প্রজেক্টটি পেস্ট করে দেব। আমি এটি এই জন্য এখানে পেস্ট করলাম যেন আমাকে একই ফাইলে সব ধরনের কাজ না করতে হয়। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ফোল্ডার করে আমি আলাদা প্রজেক্ট অ্যাপ্লাই করব। তো আমি এখানে ডাবল ক্লিক করে প্রজেক্টটি ওপেন করতেছি। প্রজেক্টটি ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে 3D ক্যানভাস, এখানে শেডার এডিটর এবং নিচে ক্যামেরা ডিসপ্লে। তো মূলত আজকে আমরা কাজ করব অ্যানিমেশন নিয়ে। এর জন্য এখানে যে 3টি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, আরও একটি স্ক্রিনের প্রয়োজন। তার জন্য আমি নিচে আরও একটি স্ক্রিন অ্যাড করব। আমি মাউসের কার্সারটি ঠিক এইখানে রেখে এটিকে ড্র্যাগ করে এপাশে নিয়ে আসব। এখন আমার বাঁ পাশ এবং ডান পাশ দুই পাশে ক্যামেরা ডিসপ্লেটি আমি দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি এই পাশে পরিবর্তন করব। এর জন্য এডিটর টাইপ থেকে টাইমলাইন অ্যাড করে নিলাম। অর্থাৎ যেখানে আমরা কি ফ্রেমগুলো ইনসার্ট করব এবং ফ্রেম ওয়াইজ দেখতে পাবো। এখন এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট প্রপার্টাইজে এসে এখানে যে আউটপুট প্রপার্টাইজ আছে, এই আউটপুট প্রপার্টাইজে আমরা আসব এবং এখানে দেখতে পাচ্ছি যে 200% রাখা আছে। এটা আমি গত ক্লাসে রেখেছিলাম 4K একটি ইমেজ রেন্ডারের জন্য। তো আজকে যেহেতু আমরা অ্যানিমেশন করব সেজন্য আমি এখানে রাখতেছি 100। আমার 2K তে যদি এটা রেন্ডার করতে পারি অনেক বেটার রেজুলেশনে আমি ভিডিওটি দেখতে পারবো। এরপর এখানে রয়েছে ফ্রেম রেট আমি এখানে 24 দেখতে পাচ্ছি। এটা ডিফল্ট অবস্থায় আপনিও দেখতে পাবেন। তবে এখানে অনেক ধরনের ভ্যালু আছে। হ্যাঁ, আপনি যে ধরনের ফ্রেম রেট দেখতে পছন্দ করবেন এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো ফ্রেম রেটটা কি? ফ্রেম রেটটা হচ্ছে আপনি যদি 1 সেকেন্ডের একটি অ্যানিমেশন তৈরি করেন, এখানে যে আমি 24 এফপিএস দেখতে পাচ্ছি, আমার 1 সেকেন্ডের অ্যানিমেশনের জন্য 24টা ইমেজ রেন্ডার করতে হবে। এখন আপনি যদি এখান থেকে 60 এফপিএস সিলেক্ট করে রাখেন, আপনাকে 1 সেকেন্ডের অ্যানিমেশনের জন্য 60টি ইমেজ রেন্ডার করতে হবে। তা আমি চাচ্ছি না যে আমি 60টা ইমেজ রেন্ডার করি, আমি চাচ্ছি যে 24টা ইমেজ হইলে আমার জন্য এনাফ এবং এটা খুবই সুন্দর লাগবে দেখতে। একেবারে বাজে হবে তা না কিন্তু, হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এর জন্য আমি 24 এফপিএস এখানে রেখে দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রেম রেঞ্জ, এখানে ফ্রেম স্টার্ট, এন্ড। একই অপশন আমরা টাইমলাইন প্যানেলে এখানেও দেখতে পাবো, এখানেও দেখতে পাবো। তো এখানে বলা হয়েছে ফ্রেম স্টার্ট 1 এন্ড 250। এখানে যে আমরা 1 দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হবে এবং এখানে এসে শেষ হবে। এখানে হচ্ছে 250। হ্যাঁ, এই যে আমি যখন এটাকে এখানে রেখে দিচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে 250। তো এখানে যে আমরা এই ঘরগুলো দেখতে পাচ্ছি বা দাগগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ফ্রেম রেট। আমি যদি এটাকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে যাই তাহলে প্রতিটা ফ্রেম রেট আমি দেখতে পাবো। এখন অ্যানিমেশন শুরু করার পূর্বে যে বিষয় আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কত সেকেন্ডের জন্য অ্যানিমেশনটি তৈরি করতে চাচ্ছেন। 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড। তো আপনি যদি 3 সেকেন্ডের জন্য অ্যানিমেশন তৈরি করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফ্রেম রেটটা ক্যালকুলেট করে নিতে হবে। যেমন 1 সেকেন্ডের জন্য যদি আপনার 24টা ইমেজ রেন্ডার করতে হয়, হ্যাঁ,
বা 24টা ফ্রেমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে 3 সেকেন্ডের জন্য আপনার প্রয়োজন হবে 72টি। তো আমি আজকে চাচ্ছি যে আমি 7 সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন তৈরি করব। হ্যাঁ, তো 7 সেকেন্ডের জন্য যদি আমাকে অ্যানিমেশন তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমি এটাকে ক্যালকুলেট করে নেব। 7 দ্বারা 24কে গুণ করব 168। এখানে আমাকে 168 ইনপুট করতে হবে। আমি যদি এখানে 250 দিয়েই রাখি, তাহলে আমি যখন এটাকে রেন্ডার করব 250টা ফ্রেমে একসঙ্গে রেন্ডার হবে। তো আমি 250টি ফ্রেম একসঙ্গে রেন্ডার করতে চাচ্ছি না। আমি চাচ্ছি 7 সেকেন্ডের একটি অ্যানিমেশন হবে এবং টোটাল ফ্রেম রেট দাঁড়াবে 168। তো বাড়তি যে ফ্রেমগুলো আছে এগুলোকে আমি ব্যবহার করতে চাই না। এর জন্য এখানে 168 অ্যাপ্লাই করে দেব। হ্যাঁ, জাস্ট এখানে লিখে দিলেই এটা অটোমেটিক এখান থেকে মার্জ করে দেবে। এরপর এখানে ফাইল ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। আপনারা যখন অ্যানিমেশন তৈরি করবেন, হ্যাঁ, অবশ্যই ফাইল ফরম্যাটটা চেক করে নিতে হবে যে এটা ইমেজ ফরম্যাটে আছে না ভিডিও ফরম্যাটে আছে। আমরা বাঁ পাশে যে ধরনের নামগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ইমেজ ফরম্যাট, যেমন বিএমপি, আইরিস, পিএনজি, জেপিজি। হ্যাঁ, এবং অ্যানিমেশনের ক্ষেত্রে এখানে 3টি ফরম্যাট আছে। একটি হচ্ছে এভিআই জেপিজি, একটা হচ্ছে এভিআই র, আর একটি হচ্ছে এফএফ এমপিইজি 4। তো এম এফ এমপিইজি 4 হচ্ছে এমপি 4 এর যে ফরম্যাট, হ্যাঁ, সেটি। আর এভিআই, এটা তো আপনারা জানেন মেবি। আপনারা চাইলে এভিআই অ্যাপ্লাই করতে পারেন, হ্যাঁ, যে এভিআই ফরম্যাটে আমি দেখব। কিন্তু আমি মূলত এমপি 4 করতে বেশি পছন্দ করি, হ্যাঁ। তো আমি এমপি 4 ফরম্যাটটি অ্যাপ্লাই করে দেবো। এফএফ এমপিইজি, এটি হচ্ছে এমপি 4। আমি এটিকে সিলেক্ট করে নিলাম। আপনি এখানে দেখতে পাবেন আপনার ফরম্যাটটির নাম কি, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে এখানে আরজিবি আছে। তো সকল কিছু ঠিকঠাক এখন। আপনারা চাইলে আপনাদের ফাইল পাথটা চয়েস করে দিতে পারেন যে কোথায় আপনার অ্যানিমেশনটি রেন্ডার হবে। তো আমি এখান থেকে ফাইল পাথটা চয়েস করে দিচ্ছি। অ্যানিমেশনের ক্ষেত্রে আজকে আমরা অ্যানিমেশন করব শুধু লাইটিং নিয়ে, হ্যাঁ। তো আমি এখানে লাইটিং নামে একটি ফোল্ডার নতুন ক্রিয়েট করলাম এবং এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। এখন ব্লেন্ডারের সবথেকে যে সহজ বিষয়টা সেটা হচ্ছে অ্যানিমেশন। এর থেকে সহজ আর কোনো বিষয় নেই। ব্লেন্ডারে একটা প্রোডাক্ট মডেলিং করতে যে পরিমাণ আপনাকে হ্যাসেল নিতে হয়, আপনি অ্যানিমেশনে এগুলো কোনো হ্যাসেল পাবেন না। আপনাকে মনে হবে যে আমি পানির মতো সহজ, হ্যাঁ, নদীর পানি যেভাবে বয়ে যায় আপনি ওই রকম বয়ে যাইতে থাকবেন। মনে হবে যে সারাদিন আমি অ্যানিমেশনে করি শুধু। তো এটা ব্লেন্ডারই শুধুমাত্র সব থেকে সহজ অ্যানিমেশন। তো আজকে আমরা যে অ্যানিমেশনটি তৈরি করব সেটি হচ্ছে লাইটিং। হ্যাঁ, তো লাইটিংটা হবে কেমন, যে আমার এখানে প্রোডাক্টটি থাকবে। এই প্রোডাক্টটি নড়াচড়া কোনো কিছু করবে না, জাস্ট ব্ল্যাক স্ক্রিন থাকবে সম্পূর্ণ। ব্ল্যাক স্ক্রিন থাকার পরে কিছুটা আলো আসবে, এরপরে পুরোপুরি আলো হবে। কিছুক্ষণ পুরোপুরি আলোটা থাকার পরে আবার পুনরায় আলোটি সম্পূর্ণ কমে গিয়ে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। তো এখন আমরা প্রোডাক্টের ক্ষেত্রে যেটা দেখতেছি যে আমাদের যে এখানে লেবেলটি ছিল এই লেবেলটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা এই যে প্রজেক্টটি এটি নতুন একটি ফোল্ডারে সেভ করেছি, যার কারণে এই যে আমাদের যে লেবেলটি ছিল সেটি এখানে শো করতেছে না, ফাইল পাথটি চেঞ্জ হয়ে গেছে। তো এটা পুনরায় অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমরা আমাদের অবজেক্টটিকে সিলেক্ট করব, অর্থাৎ আমার যে লেবেলটি এখানে রয়েছে এই লেবেলটিকে আমি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমার ইমেজ টেক্সচারটা আমি দেখতে পাচ্ছি, জাস্ট এটাকে ক্রস করে দিব, দিয়ে নতুন ইমেজটাকে অ্যাপ্লাই করে দিব। এটি হচ্ছে আমার লেবেল, আমি এটাকে অ্যাড করে দিলাম। এখানে আর কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে আমার উপরের যে অংশটি আছে, হ্যাঁ, যেখানে আমি লোগো অ্যাটাচ করেছিলাম এটিকেও অ্যাড করে দিতে হবে। তো আমি একই প্রসেস ফলো করতেছি।
আমি আমার লোগোটি অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার যে লোগোর স্টিকারটা ছিল এটা নিচে পড়ে গেছে। এটাকে একটু জাস্ট টেনে উপরে উঠাই দিলে এটা চলে আসবে যেরকম। এখন আমাকে দেখে নিতে হবে যে স্টিকারটা বেশি উপরে উঠে গেছে কিনা। হ্যাঁ, একটু উপরে উঠে গেছে। এটাকে জাস্ট আমি একটু ড্রাগ করে নিচে নামাই দেবো এরকম। আপনারা যদি চান যে এই উপরে যে স্টিকারটি রয়েছে এবং লিডটি রয়েছে দুটোকে এক করে দিবেন, সেক্ষেত্রে আপনি স্টিকারটাকে সিলেক্ট করবেন এবং লিডটাকেও সিলেক্ট করবেন, যেটির সাথে যুক্ত করবেন। দুটোকে সিলেক্ট করার পরে কন্ট্রোল জে প্রেস করলে দুটি মিলে মার্জ হয়ে যাবে এবং একটি লেয়ার পরিণত হবে। এখন যদি আমি এটাকে উপরে উঠাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটা হয়ে গেছে। হ্যাঁ, আমি পূর্বের অবস্থানে রাখতেছি আমার লিডটাকে এবং ক্যামেরার যে ডিসপ্লে সেটিকে আমি 0 প্রেস করে নিয়ে আসলাম। এখন আমি অ্যানিমেশন করব। তো আজকে আমাদের অ্যানিমেশন হবে শুধু লাইটিং নিয়ে, হ্যাঁ? একদম বেসিক। আমি খুব বেশি কিছু আপনাদেরকে বোঝাবো না যেন আপনারা এলোমেলো হয়ে যান। জাস্ট লাইটিংটা বোঝাবো আজকে। এবং পরবর্তীতে আমরা যখন আরো অন্যান্য মডেলগুলো নিয়ে কাজ করব তখন কিভাবে একটি অবজেক্টকে আপনি সরানোরা করবেন, ক্যামেরাকে মুভমেন্ট করবেন, হ্যাঁ? সকল কিছু আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখব। তো লাইটিং এর জন্য আমার এই 3D ভিউয়ে আমি দেখতে পাচ্ছি 1টি, 2টি, 3টি, 4টি লাইট রয়েছে। তো এটি কিন্তু লাইট, হ্যাঁ? এটাতে ব্ল্যাক কালার ইউজ করা আছে এজন্য বোঝা যাচ্ছে না যে এটা লাইট। আমি যদি এটাকে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা লাইট, হ্যাঁ? তো এটাকে আমি ব্ল্যাক কালারে রেখে দিচ্ছি। তো এটার এখানে কোনো প্রয়োজন হবে না, কেননা এটার কোনো রিফ্লেকশন আমি এখানে দেখতে পাচ্ছি না যেটাকে বৃদ্ধি করব বা কমাবো। হ্যাঁ, এটা এরকমই থাকবে। যদি আমি এটাতে হোয়াইট কালার ইউজ করি সেক্ষেত্রে হয়তোবা আমাকে এটাতে কি ফ্রেম অ্যাড করতে হইতে পারে। তো এটাতে যেহেতু ব্ল্যাক কালার, হ্যাঁ, এবং এটাতে আমার কি ফ্রেম অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। তো এটাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার লাইট থাকতেছে 1টি, 2টি, 3টি। তো এই 3টি লাইটে আমরা এখন কি ফ্রেম অ্যাড করব। এখন আমি চাচ্ছি প্রথম যে 1 সেকেন্ড রয়েছে এই 1 সেকেন্ড আমার এই স্ক্রিনটা ব্ল্যাক হয়ে থাকবে। হ্যাঁ, এবং পরের যে 1 সেকেন্ড রয়েছে সেটিও ব্ল্যাক হয়ে থাকবে। বাকি থাকলো 5 সেকেন্ড। হ্যাঁ, এই 5 সেকেন্ডের মাঝে 1 সেকেন্ড পর ধীরে ধীরে আলোটা বৃদ্ধি হবে এবং 1 সেকেন্ড দ্বারা হচ্ছে এখানে আলোটা ঠিকঠাক থাকবে বা 2 সেকেন্ড আলোটা এখানে থাকবে, থাকার পরে আবার ধীরে ধীরে কমে যাবে এরকম। তো শুরু করি আমি, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো আমি প্রথমে 60 ফ্রেমে আসবো। 60 ফ্রেমে আসার পরে আমার যে পাশের এমিশন লাইটটি রয়েছে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা নোটস গুলো দেখতে পাবো। এখানে যে ইমিশন অপশনটি রয়েছে এটি কিন্তু লাইটের কাজে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখন আমি এখানে একটি কি ফ্রেম অ্যাড করব, অর্থাৎ এখানে যে আমরা স্ট্রেংথ লেখাটা দেখতে পাচ্ছি এখানে রাইট ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম করব। এখানে আমরা কি ফ্রেমটি দেখতে পাচ্ছি। এখন আমি যদি সাইডে ক্লিক করে রাখি তাহলে কিন্তু কি ফ্রেম দেখতে পাবো না, আমাকে অবশ্যই নোটসের উপরে ক্লিক করতে হবে যেটাতে আমি কি ফ্রেম অ্যাপ্লাই করেছি, তাহলে আমি আমার কি ফ্রেমটি দেখতে পাবো। তো 60 ফ্রেম থেকে আমি চাচ্ছি যে 108 ফ্রেম, হ্যাঁ, অর্থাৎ 2 সেকেন্ড একই ভ্যালু থাকবে। আমি 2 সেকেন্ডের জন্য এখানে আরো একটি কি ফ্রেম অ্যাড করে দিলাম। এই জায়গাটাতে লাইটের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এখন ঠিক এরপর 30 ফ্রেম, হ্যাঁ, আমি যে পাশে 30 ফ্রেম রাখবো তার জন্য ক্যালকুলেশন যদি করি 108 প্লাস 30 138, হ্যাঁ, তাহলে আমাকে 138 ফ্রেমে আসতে হবে। আসার পরে আমি জাস্ট এই ভ্যালুটাকে 0 করে দিব। 0 করে দেওয়ার পর আমার কিন্তু এখানে লাইট অফ হয়ে গেছে কিন্তু কি ফ্রেম অ্যাড হয়নি। কি ফ্রেম অ্যাড করার জন্য আমাকে আবার এইখানে রাইট ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম করতে হবে। এরপর
এই পাশে আর আমাকে কি ফ্রেম অ্যাড করতে হবে না, কেননা এটার ভ্যালু এখানে এসে 0 হবে, এরপর আর কখনো বৃদ্ধি হবে না এই পাশে। হ্যাঁ, এই পাশে কখনো বৃদ্ধি হবে না, বাট যখন আমি এই পাশে নিয়ে যাব দেখেন যে এখানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। এই যে ঠিক একই রূপ ভাবে এই 60 থেকে আমি 30 ফ্রেম আরো এই পাশে একটি কি ফ্রেম অ্যাড করব। তো এখানে 30 ফ্রেমে আমি আসলাম, আসার পরে এখানে স্ট্যান্ডটা 0 করে দেব। 0 করে দেওয়ার পর আমি এখানে ইনসার্ট কি ফ্রেম করব। তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে এখানে ধীরে ধীরে আলো আসতেছে, আবার চলে যাচ্ছে। এরপর আমাদের কাছে যে পরবর্তী লাইটটি রয়েছে, এটিতেও আমরা সেম ভ্যালু অ্যাড করব। এর জন্য এটাকে সিলেক্ট করলাম, এরপর ইমিশনটাকে সিলেক্ট করলাম। তো ইমিশনকে সিলেক্ট করার পরে আমি অটোমেটিক দেখতে পাচ্ছি যে এখানে কি ফ্রেম অ্যাড করা। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই ম্যাটেরিয়ালস এবং এই ম্যাটেরিয়ালস একই। হ্যাঁ, আমি আলাদা কোনো ম্যাটেরিয়ালস এটাতে অ্যাপ্লাই করিনি, যার কারণে একটিতে কি ফ্রেম অ্যাড করলে অপরটিতেও দেখা যাচ্ছে। অর্থাৎ এরকম যদি আমার 10টি অবজেক্ট থাকে, 10টিতেই একই ধরনের কি ফ্রেম আমি দেখতে পাবো। এখন এটা আর এটা আমার ম্যাটেরিয়াল কিন্তু এক, হ্যাঁ, কিন্তু এটার ম্যাটেরিয়াল ভিন্ন। আমি যদি এটাতে ক্লিক করি, এখানে কোনো কি ফ্রেম দেখতে পাবো না, এখানে কোনো কি ফ্রেম শো করছে না। সুতরাং এটা হচ্ছে আমার আলাদা ম্যাটেরিয়াল। আবার যদি এটাতেও সিলেক্ট করি, আমি এখানে কোনো কি ফ্রেম দেখতে পাবো না। জাস্ট আমার এইটা এবং এটা হচ্ছে একই ম্যাটেরিয়াল, যার কারণে আমি কি ফ্রেমগুলো এখানে দেখতে পাচ্ছি আমার টাইম লাইনে। এখন আমি যে আলাদা যে ম্যাটেরিয়ালটা আরেকটি রয়েছে লাইটের, সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ঠিক 60 ফ্রেমে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দেব, এবং 108 ফ্রেমে এসে আরো একটি কি ফ্রেম অ্যাড করে দেব। এরপর ঠিক 138-এ এসে এটার স্ট্রেংথ 0 করে দেব, এবং এটিতে আরো একটি কি ফ্রেম অ্যাড করে দেব। ঠিক একইরূপভাবে 30 ফ্রেমে আসার পরে আমি এটিকে 0 করে দেব এবং একটি কি ফ্রেম অ্যাড করে দেব। এখন আমি যদি আমার এই পুরোটাকে প্লে করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের অ্যানিমেশন হচ্ছে। প্রথমে অন্ধকার স্ক্রিন থেকে আলো আসতেছে যেভাবে, এবং এখানে কিছুক্ষণ স্টেবল করতেছে লাইটটা। এখানে কিন্তু কম বেশি কোনো কিছু হচ্ছে না, কারণ আমি একই ভ্যালু এখানে রেখে দিয়েছি। এবং যখন এই কি ফ্রেমটা এখান থেকে চেঞ্জ হচ্ছে, তারপর থেকে দেখেন যে এই জায়গাটার ভ্যালু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এখানে এসে 0 হয়ে যাচ্ছে, তারপর সম্পূর্ণটাই 0। তো এই হচ্ছে টোটাল আমার 168টা ফ্রেম। হ্যাঁ, তো এখন আমি এখানে যে এই জায়গাটা খালি জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে কোনো কি আমার ফ্রেম রেট নাই। হ্যাঁ, যার কারণে এই জায়গাটা এরকম দেখা যাচ্ছে। আমি এখানে স্পেসিফিক ভাবে বলে দিয়েছি যে আমার 168টা ফ্রেম প্রয়োজন। এই 168টা ফ্রেমের ভিতরে আমি আমার কি ফ্রেমগুলোকে অ্যাপ্লাই করে দিয়েছি। আমাকে প্রথমেই যে কি ফ্রেম অ্যাড করতে হবে এরকমটা না, আমি যেখানে যেখানে চাচ্ছি সেখানে সেখানে আমি কি ফ্রেম অ্যাড করে নিতে পারবো। আর আপনি যদি চান যে প্রথমে কি ফ্রেম অ্যাড করবেন, সেক্ষেত্রে প্রথমে কি ফ্রেম অ্যাড করে নিতে পারেন। তো মোটামুটি লাইটিং এর যে অ্যানিমেশনটা ছিল এটা সম্পূর্ণটাই বেসিক। হ্যাঁ, একেবারে ইন্টারমিডিয়েটও না, আবার অ্যাডভান্সও না। অ্যাডভান্সে আমরা আরো অনেক কিছু ভালো শিখতে পারবো বা জানতে পারবো। তো মোটামুটি এই পাশের যে অপশনগুলো ছিল, এগুলো আমরা সব কাস্টমাইজ প্রথমেই করে ফেলেছি। তাই এখন আর এখানে কোনো কিছু করার অবশিষ্ট বাকি নেই। এপাশে কি ফ্রেমও আমরা সব সেট করে ফেলেছি। এখন আমরা রেন্ডারের পূর্বে প্রজেক্টটি সেভ করে নেব। আমি ফাইলটি সেভ করে নিচ্ছি। এখন অ্যানিমেশন রেন্ডারের জন্য আমাকে রেন্ডার অপশনে আসতে হবে এবং এখানে রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করতে হবে, তাহলে আমার অ্যানিমেশন জেনারেট হওয়া শুরু হবে।
তবে অ্যানিমেশন জেনারেট হওয়া শুরু হওয়ার পূর্বে আমি আরো একটা বিষয় দেখাইতে চাই। সেটা হচ্ছে যে আমার রেন্ডারের স্যাম্পল কিন্তু আমি 4096টি দিয়ে রেখেছি। অর্থাৎ যতটা স্যাম্পল বেশি হবে আমার যেন অ্যানিমেশনটা সুন্দর দেখা যায়, হ্যাঁ? যেন ব্লারি বা হচ্ছে একটু ঘোলাটে বা একটু দুর্বল কোয়ালিটি এরকম যেন না হয়। এজন্য আমি 4096 দিয়ে রেখেছি। আপনারা যদি চান 2000 ইউজ করতে পারেন, 1000 ইউজ করতে পারেন, হ্যাঁ? চাইলে 4096 ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণটাই আপনাদের কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে যে কতটা দ্রুত আপনি অ্যানিমেশন রেন্ডার করতে পারবেন। তো আমি কয়েকটা ফ্রেম দেখাচ্ছি আপনাকে যে কিভাবে আমার যে অ্যানিমেশনটা আমি তৈরি করলাম এটি রেন্ডার হচ্ছে। তো আমি রেন্ডার অপশন থেকে অ্যানিমেশন, এখানে যে রেন্ডার অ্যানিমেশন অপশনটি রয়েছে এটাতে জাস্ট ক্লিক করব। তো এখানে আমি প্রতিটা ইমেজের জন্য দেখতে পাবো যে 4096 কাউন্ট হবে, হ্যাঁ? এভাবে প্রতিটি ইমেজ রেন্ডার হইতে থাকবে। তো আশা করছি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।